শ্যামকুণ্ড। হুম, ধানের গোলা। হ্যাঁ, এটা এটা পুরনো, সেটা নতুন। হ্যাঁ, ওরে বাবা, আরো একটা আছে পিছনে। দেখ একদম কিরকম, কি সুন্দর করে দেওয়া আছে। ও শালা, গোবরটা দেওয়া আছে দেখ সোনা, কালার করা আছে। হ্যাঁ, চা প্রেমিককে কি আর কোথাও গিয়ে আটকানো যায়? এই যে দেখুন, ট্রেনে যাওয়ার পথেও চা খাওয়া শুরু করে দিয়েছে। আর এখানে এসেছিলাম আমি কিছু একটা স্ন্যাক্স নিতে, যেটা খুব খিদে লেগেছিল তখন, তাই একটা কিছু নিতে এসেছিলাম। সামথিং নিয়েছিলাম চিকেন বার্গার, খেতে কিন্তু খুব টেস্টি ছিল। আর এইটা স্টেশনটা দেখে কি আপনারা বুঝতে পারছেন এটা কোন স্টেশনের কথা বলছি, আর কোন স্টেশনেই বা আমি এসেছি? অনেকেই হয়তো গিয়েছেন, প্রায় অনেক মানুষ গিয়েছেন যারা ওয়েস্ট বেঙ্গলে থাকেন। তো এটা হচ্ছে হাওড়া স্টেশন। এখান থেকে আমরা কাটোয়ার লোকাল ধরে নেব। আচ্ছা, আপনাদের এতক্ষণ তো বলাই হয়নি আমরা কোথায় যাচ্ছি। প্রথমে ডিরেকশনটা দেখে আশা করি বুঝতেই পারছেন আমরা যাচ্ছি মায়াপুর। এই যে তার জন্যে হাওড়াতে চলে এসেছিলাম, এসে ওখান থেকে কাটোয়া লোকাল ধরে নিয়েছিলাম। তারপর ট্রেনটা থেকে নেমে এই যে লিফটে করে উঠে আমরা নেমেছিলাম নবদ্বীপ স্টেশন। এই নবদ্বীপে নেওয়ার পর আমরা এই যে টোটো একটা নিয়েছিলাম। টোটো নিয়ে আমরা যাব গঙ্গার ঘাটে, কেননা আমরা মায়াপুর যেতে যাচ্ছি। তাই আমরা গঙ্গার ঘাটে গিয়ে ওই ঘাটটা পেরিয়ে গিয়ে তারপর যাব মায়াপুর। এই যে এখানে টিকিট নিতে এসেছিলাম, এইটা হচ্ছে লঞ্চ ঘাট বা নৌকোর ঘাট, দুটোই কিন্তু একই। এই যে এখান থেকে টিকিট করে নিয়ে আমরা যাব নৌকোতে করে। আসলে ইচ্ছে ছিল একবার লঞ্চে চড়ার আর একবার নৌকোতে, কিন্তু ছেলে এত বায়না করেছিল যে ওর নৌকোতেই যাবে, ওর নৌকোতে যেতেই ভালো লাগছে। তাই আমরা দুই টাইমই, যখন আমরা গিয়েছিলাম তখনও আমরা নৌকোতে করে গিয়েছিলাম, আর যখন আমরা ফিরে এসেছিলাম তখন আমরা নৌকোতে করেই এসেছিলাম। ওই যে দুটি দেখতে পাচ্ছেন ওইটা লজ, ওইটাতে অ্যাকচুয়ালি ওইটার উপরে একটু ছাও মতো দেওয়া আছে, তো তাই আমরা চেয়েছিলাম যে এই দুপুর টাইমটা একটু লঞ্চে করে যাওয়ার জন্যে, যাতে একটু রোদটা কম লাগে। কথা বলতে বলতে আমরা চলে এসেছি, নৌকোর উপরে উঠে পড়েছি, আর নৌকোটাও ছেড়ে দিয়েছে। আমরা নৌকোর উপরে উঠে কিন্তু বেশ মজা নিচ্ছিলাম, সবাই ফটো ভিডিও অনেক কিছু। এই গঙ্গার ওপর দিয়ে নৌকোতে করে যাওয়া যে কি মজা, সেটা আসলে মানে যদি না গিয়ে থাকেন সেটা কখনোই কাউকে বলা যায় না। আর এই যে এনাদের দেখে বুঝতেই পারছেন, কেউ স্কুল কলেজ টিউশন এইসব যাচ্ছে, সবাই কিন্তু নৌকো পেরিয়েই। তারপর আমরা নৌকো থেকে নেমে তারপর আবারও একটা টোটো নিয়েছিলাম, কেননা আমরা এখন যাব হোটেল বুক করার জন্যে। এখানে অনেক মঠ ছিল, যেগুলো কিন্তু মানে অনেক সুন্দর সুন্দর রুম থাকে যেগুলোর ভেতরে, আর অনেক কম রেটের মধ্যেও আপনারা পেয়ে যাবেন। সেরকমই আমরা একটা দেখতে এসেছিলাম, কিন্তু আমার অতটাও ভালো লাগেনি, তাই আমরা সেখান থেকে বেরিয়ে চলে গেলাম একটা হোটেলে। হোটেলটা কিন্তু পছন্দই হয়েছিল আমাদের, সেটা দেখার পর আমরা সেটাতেই থেকে গিয়েছিলাম। আর এই যে আগে যে মঠটা দেখতে এসেছিলাম, সেই মঠের একটা ভিডিও আপনাদের দেখাচ্ছি। এই যে এরকম রুমগুলো আমাদের নিয়ে যাওয়া হয়েছিল, সম্ভবত দোতলায় তিনতলায় এরকম হবে। তারপরে এই যে রুমটা খুলে উনি দেখাচ্ছেন, রুমটা দেখে আমার তো একেবারে পছন্দ হয়নি। তারপর ওখান থেকে আমরা যেই হোটেলে থাকবো সেখানে নিয়েছিলাম। তো সেখানে গিয়ে আমরা যে সমস্ত কাজ থাকে সেগুলো করে হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে নিয়ে আমরা যাব প্রসাদ খাওয়ার উদ্দেশ্যে। তো হোটেলেই আমরা সমস্ত কিছু ব্যাগপত্র রেখে দিয়ে ফ্রেশ হয়ে নিয়ে আমরা এই যে প্রসাদ খেতে যাচ্ছি, যেটা ইস্কন মায়াপুরের বিখ্যাত প্রসাদ, আমরা সেখানেই যাচ্ছি। তাহলে চলুন দেখা যাক। এই যে এইখানেই প্রসাদ দেওয়া হয়, এই যে দেখুন লেখা আছে ফ্রি প্রসাদ। আপনি চাইলে, আপনার যদি ইচ্ছে হয়, আপনি এখানে কিছু ডোনেট করে দিয়ে যেতে পারেন। আপনার সেই ডোনেটের কিছু পরিমাণ টাকা কিন্তু এই রকম সমস্ত মানুষদের খাওয়ানোর কাজে ব্যবহার করা হয়।
এই যে এনাদের যে সিস্টেমেটিটা আমার এত ভালো লেগেছিল, মানে মন কেড়ে নেওয়ার মতো এনাদের সিস্টেমেটিটা। এই যে দেখুন টেবিল চেয়ার মতো করা আছে, আর প্রত্যেকেই বসে যাবে, তারপর কিন্তু প্রত্যেকে একটা করে থালা একটা করে গ্লাস দেওয়া হবে। এগুলো কিন্তু ধোয়াই আছে, আপনি চাইলে আরেকবার গিয়ে ওখানে ওয়াশ করে নিয়ে আসতে পারেন। তারপর আমরা যেদিন গিয়েছিলাম সেদিন একাদশী ছিল, তাই আমরা খেজুরি ভোগ প্রসাদ পেয়েছিলাম, আর খেতে তো অমৃত সমান। তারপর সেখান থেকে আমরা এসে স্নান টান করে আবারও ফ্রেশ হয়ে নিয়ে এই যে হোটেলে চলে এসেছিলাম। এখানে এসে ফ্রেশ হয়ে নিয়ে আমরা কিছুক্ষণের জন্য রেস্ট করেছিলাম, প্রায় ওই ঘন্টাখানেক মতো। তারপর রেস্ট করে নেওয়ার পর আমরা যাব এবার বিকেলবেলা বাকি যে আশেপাশে মন্দিরগুলো আছে সেগুলো দেখতে। এবার বিকেলবেলা আমরা একটা টোটো বুক করে নিয়েছিলাম, সেই টোটোতে করে আমরা এবার মন্দির দেখে নিতে যাচ্ছিলাম। এই যে দেখুন, যেটা মানুষের স্বপ্ন, হাজার হাজার মানুষের স্বপ্ন, এই যে ইস্কন মায়াপুর। ওই যে নীল কালারের যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু ইস্কন মায়াপুর। এই যে দেখুন, আরো সামনে থেকে গিয়ে আপনাদের দেখাচ্ছি। আসলে মন্দিরের ভেতরে কোনো মোবাইল বা কোনো কিছুই অ্যালাউ নেই, তাই আপনাদের ভেতরটা দেখাতে পারলাম না। আর ভেতরটা যদি সামনে থেকে এসে না দেখেন, মানে কারোর বলা কথাতে আসলে মানে বোঝানো যাবে না যে কি অপরূপ সুন্দর। তারপর সেখান থেকে আমরা এই যে গিয়েছিলাম নৃসিংহদেবের মন্দির, এটাও দুর্দান্ত একটা, আমার দেখা ওখানের মধ্যে শ্রেষ্ঠ মন্দিরগুলোর মধ্যে এটা একটা, যেটা আমার খুবই ভালো লেগেছিল। সেটা নিমাইয়ের জন্মস্থান। হ্যাঁ। তারপর আমরা এসেছিলাম এই যে কিছু সন্ন্যাসীদের মন্দির। এখানে কিছু সন্ন্যাসীদের মন্দির করে রাখা আছে, তো সেই বিখ্যাত সন্ন্যাসীদের মন্দিরগুলো দর্শন করার জন্য আমরা এখানে এসেছিলাম। আর এখানে এসে যে জিনিসটা আমার সব থেকে মানে নজর কাড়লো সেটা হচ্ছে কাঁঠাল গাছ, যেটা আপনাদের আমি ভিডিওর মধ্যেও তুলে ধরেছি। মানে গাছটার মধ্যে এত পরিমাণে কাঁঠাল হয়েছিল যে দেখে কিন্তু লোভ লাগছিল। আর এখানে প্রায় বেশিরভাগ যে কাঁঠাল গাছগুলো আছে সেখানে অনেকগুলো কাঁঠাল গাছেই প্রায় মানে প্রচুর পরিমাণে, এত পরিমাণে কাঁঠাল রয়েছে, যেটা মানে না দেখলে বিশ্বাস করা যায় না যে এত পরিমাণে কি গাছে ফল হতে পারে। এই যে দেখুন, আপনাদের তুলে দেখাচ্ছি, দেখে বুঝতে পারছেন কতগুলো হয়েছে। তারপর ওইখানেই ওই সমাধিস্থানের কাছেই ছিল এই মন্দিরটি। এবার আমরা এখানেও দর্শন করে নিয়েছিলাম। আমরা প্রায় ওখানে 8-9টা মতো মন্দির দর্শন করেছিলাম, আর খুব সুন্দর করে আমরা অনেকটা টাইম নিয়ে আমরা দর্শন করতে পেরেছিলাম। তারপরে এই যে আবারও পৌঁছে গিয়েছিলাম জগন্নাথ বলরাম সুভদ্রা এই মন্দিরটাতে। আর এইটাও একটা অসম্ভব সুন্দর, মানে আমার শ্রেষ্ঠ মন্দিরগুলোর তালিকাতে এটাও আছে। এটাতে আমার এত ভালো লেগেছিল যে আপনি মানে যে কেউ এলে মনটা প্রায় শান্তি হয়ে যাবে একদম। এত সুন্দর পরিবেশ এখানে, যেটা মানে বলে বোঝানো যায় না। এই যে জগন্নাথ, দেখুন জগন্নাথ বলরাম সুভদ্রা, এই যে একদম যেন মনে হচ্ছিল যে ছবির মতো স্বপ্ন। আসলে এইরকম একটা জায়গায় যে কোনোদিন যেতে পারবো সেটা কখনো ভাবিনি। তারপর ওই মন্দিরটা দর্শন করে ওখানেই চারিপাশে একটু পার্ক মতো ছিল, যেখানে এই যে আমরা একটু হেঁটে হেঁটে বেড়াচ্ছিলাম। ওখানটাতে রোদ ছিল, কিন্তু তাও প্রায় বিকেল হয়েই আসছিল। ওইখানে ভিউটা আপনাদের দেখাচ্ছি, দেখুন কত সুন্দর। এই যে জলের মাঝে কিন্তু একটা ফোয়ারা আছে, যেটা কিন্তু একটু পরেই কিন্তু ওরা ফোয়ারাটা চালু করে দেয়। আরেকটা জিনিস যেটা আমার এটা নজর কেড়েছে সেটা হচ্ছে এই যে দেখুন একজন এই যে হাতে যে জপমালা নিয়ে জপ করছেন উনি, এই জপমালা নিয়ে জপ করতে করতে এই যে এখানে পায়ের পদচিহ্ন দেওয়া আছে। এখানেই কিন্তু ওনারা এখানে 108টা এরকমভাবে রাউন্ড করে করা আছে, যেটাতে ওনারা জানেন যে কোনটার পর কোনটা যেতে হয়। আসলে এটা সম্বন্ধে আমার কোনো রকম কোনো নলেজ নেই, তো এখানেই ওনারা এইভাবে করে জব করতে পারেন।
তারপর ওই মন্দিরটা দর্শন করে নেওয়ার পর আমরা চলে এসেছিলাম এখানে আরও একটা মন্দির দর্শন করতে। এই যে এটা আসলে শিব মন্দির। তো শিব মন্দিরের কাছে যেটা দেখার মতো ছিল সেটা হচ্ছে এই রকম ধরনের একটা গাছ। এটা সম্ভবত বট গাছ হবে। তো এই গাছটার সাথে দেখুন অনেকে মানত করেছিল, অনেক কিছু এর মধ্যে বেঁধে রাখা আছে। আর গাছটা বহু বছরের পুরনো, গাছটা কিন্তু কেটে ফেলে দেওয়া হয়নি, গাছটা আছে আর তারই মধ্যে কিন্তু এই যে মন্দিরটা বানানো হয়েছে। আমার তো এই ট্যুরটা খুব ভালো লেগেছে, আমি খুব এনজয় করেছি। আপনাদের ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবার নতুন কোনো একটি ব্লগ নিয়ে হাজির হব। টাটা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। গিরি গোবর্ধন পর্বত। এখানেও একটা রাধা কৃষ্ণের মন্দির, এটা রাধাকুণ্ডু শ্যামকুণ্ডুর কাছে অবস্থিত। হ্যাঁ 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 হ্যাঁ, এটা লাইটটা অফ কেন? পুরো দেওয়ালটা এত সুন্দর করে আঁকা, কিন্তু লাইটটা নেই। শ্যামকুণ্ড, এটা রাধাকুণ্ড। সেটা রাধা ধানের গোলা। হ্যাঁ, এটা পুরনো, সেটা নতুন। হ্যাঁ, ওরে বাবা, আরো একটা আছে পিছনে, দেখ একদম কিরকম, কি সুন্দর করে দেওয়া আছে। গোশালা, গোবরটা দেওয়া আছে, দেখ সোনা, কালার করা আছে। হ্যাঁ, গুজরাটের মধ্যে